আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ উইমেন্স ফুটবল 2026 চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ এবং ইন্ডিয়া গ্রুপ বি তে আছে। গ্রুপ বি তে এই দুই দলের প্রস্তুতি কেমন, এই নিয়ে আজকের আলোচনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শুধু তাই নয়, পরপর দুইবারের চ্যাম্পিয়ন 2022 এবং 2024 বাংলাদেশের সামনে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ। আর এই গোল্ডেন অপরচুনিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনোভাবে মিস করতে চায় না। 2026 সাব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চট্টগ্রামের ইপিজেডে বাংলাদেশ দল 2 সপ্তাহের একটা প্রাথমিক ক্যাম্প করে। সেখান থেকে 23 জনের ফাইনাল একটা স্কোয়াড সিলেকশন করার পর 2 সপ্তাহের একটা কন্ডিশনিং ক্যাম্প করার জন্য দল থাইল্যান্ডে যায়। সেখানে বাংলাদেশ দল থাইল্যান্ডের দুটি ক্লাব টিমের সাথে ক্লোজ ডোর ম্যাচ খেলে, যেটার প্রথমটিতে বাংলাদেশ 2-0 গোলে জয়লাভ করে এবং দ্বিতীয়টিতে বাংলাদেশ 2-0 গোলে পরাজিত হয়। এবং 21শে মে বাংলাদেশ দল ক্যাম্প শেষ করে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের যে ক্রীড়া ভক্তরা আছেন তারা মনে করেন এবারের প্রস্তুতিটা বাংলাদেশের আগের সব বারের চাইতে অনেক ভালো। তবে আমি যেটা মনে করি সেটা বাংলাদেশের সমস্যাটা অন্য জায়গায়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিটার বাটলার বাংলাদেশ দলের খেলোয়াড় এবং তাদের পজিশন নিয়ে একটু বেশি এক্সপেরিমেন্ট করে ফেলতেছে। যেমন ধরেন, অনূর্ধ্ব 17 দলের খেলোয়াড়কে নিয়ে এসে আপনি কোনোভাবেই ন্যাশনাল টিমে জায়গা করে দিতে পারেন না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ফুটবলের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে পড়ে না যে আমাদের দেশে ট্যালেন্টের ছড়াছড়ি থাকবে। 17-র যে বয়স ভিত্তিক ফুটবল, এটা হচ্ছে প্রাইমারি লেভেল। আপনি একটা প্রাইমারি ছাত্রকে নিয়ে ইউনিভার্সিটির ক্লাসে বসায় দিতে পারেন না। যদি এটা করা হয় তাহলে সেই স্টুডেন্টেরও জীবন শেষ এবং যে ক্লাসরুমে নিয়ে বসাইছেন সেই ক্লাসরুমেরও পরিবেশ নষ্ট। আমি এইরকম 3জন খেলোয়াড়ের নাম মেনশন করে বলতে পারি: অর্পিতা, মৌমিতা, আরফিন। আমার অভিযোগ কিন্তু এই 3টা মেয়েকে নিয়ে না। আমার অভিযোগ পিটার বাটলারের অতি উৎসাহী সিদ্ধান্তের বিরুদ্ধে। যদি পিটার বাটলার এই খেলোয়াড়দেরকে নিয়ে শুরুর একাদশ সাজায় তাহলে এটা বাংলাদেশে ট্রফি জয়ের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। তো বাংলাদেশ তাদের মিশন শুরু করবে 28শে মে। দেখা যাক সেই খেলায় পিটার বাটলার তার একাদশটা কিরকম সাজায়। এবার একটু 5বারের চ্যাম্পিয়ন এবং 2026-এর স্বাগতিক ইন্ডিয়ার বিষয়ে আলোচনা করি। ইন্ডিয়া তাদের প্রাথমিক ক্যাম্প যখন ডাকে তখন তাদের সব খেলোয়াড় প্রাথমিক ক্যাম্পে এসে যোগ দিতে পারেনি, কারণ 2024-2025-এর যে IWF, তার মানে ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগ, যেটা সেটা চলমান ছিল। আর যার কারণে তারা সব খেলোয়াড়রা 15 তারিখ লিগ শেষ না হওয়ার আগ পর্যন্ত দলের সাথে এসে যোগ দিতে পারেনি। ইন্ডিয়া এবারের সাফের আয়োজক, 5বারের চ্যাম্পিয়ন। সর্বশেষ তারা 2019 সালে চ্যাম্পিয়ন হয়। 2022 ও 2024-এর তুলনায় 2026-এর এই দলটি আগের চাইতে অনেক বেশি শক্তিশালী। তাদের কি প্লেয়ার হচ্ছে মানিশা কল্যাণ, পেরুর লিগে খেলে থাকেন। তবে এবার ইন্ডিয়ান উইমেন্স টিমে আরো একজন প্লেয়ারের ডেবু হওয়ার কথা আছে, যিনি ডেনমার্কের লিগে খেলে থাকেন। তিনি হচ্ছেন আবেগা সিং, ডেনমার্কের উইমেন্স লিগের টপ টায়ারে খেলে থাকেন। যেহেতু এবারে সাফের টুর্নামেন্টটি তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে, ইন্ডিয়ার জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি শিরোপা পুনরুদ্ধার করার। ইন্ডিয়ার প্লাস পয়েন্ট হচ্ছে তাদের যেই সমস্ত রাজ্যগুলোতে ফুটবল খুব জনপ্রিয়, যেমন কেরালা, কর্ণাটকা, গোয়া, মণিপুর, আসাম এবং পশ্চিম বাংলা, এই প্রদেশগুলোতে নিয়মিত ঘরোয়া লিগ হয়ে থাকে এবং এই ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন টিমগুলাই ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগে এসে অংশগ্রহণ করে। এবং ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগটি 90 দিন ব্যাপী, তার মানে 3 মাস ব্যাপী এই লিগটি পরিচালিত হয়ে থাকে। তার মানে ইন্ডিয়ান খেলোয়াড়রা সারা বছর খেলার মধ্যেই থাকে। এখানে একটা কথা বলে রাখা ভালো, মানিশা কল্যাণ পেশাদার লিগে খেলে থাকার কারণে ফিফা উইন্ডো ছাড়া তার পক্ষে দেশের হয়ে কোনো খেলায় অংশগ্রহণ করা সম্ভব না। ইন্ডিয়ার ফিফা উইন্ডো শুরু হবে 1 জুন থেকে। তার মানে মালদ্বীপ এবং বাংলাদেশের সাথে গ্রুপ ম্যাচে মানিশা কল্যাণ খেলতে পারবেন না। ইন্ডিয়া যদি সেমিফাইনালে উন্নীত হয়, সেই ক্ষেত্রে মানিশা সরাসরি সেমিফাইনালে এসে দলে যোগ দিবেন। তো ভিউয়ার্স, 25শে মে থেকে খেলা শুরু হবে। ইনশাল্লাহ খেলার নতুন নতুন আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।